নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ভারতের ভূগোল আমরা ডিটেলসে আলোচনা করছিলাম, যেখানে আমরা ভারতের ভূপ্রকৃতি অলরেডি আলোচনা করে নিয়েছি। এবার নদ নদী সম্পর্কে দেখব। আজকের নদ নদীর উপরে প্রথম ক্লাস, যেটা আমি ভূগোলের উপর অনেকদিন পর ক্লাস আপলোড করছি। এর আগের ক্লাসগুলো তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে দেখতে পাবে। ভারতের ভূগোলের একটা সেপারেট প্লে লিস্ট করা রয়েছে এবং আমি গ্যারান্টি দিচ্ছি এখানে ডিটেলসে এবং বেস্ট জিওগ্রাফির যা কোয়েশ্চেন আসতে পারে পুরো জিনিসটা বুঝিয়ে তোমাদেরকে সহজ করে দেবো, যাতে পরীক্ষাতে তোমাদের সুবিধা হয়। যেখান থেকে পরীক্ষাতে কোয়েশ্চেন আছে সেই পয়েন্ট তো অবশ্যই ডিসকাস করবো, তার সাথে সাথে প্রপার তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই রকম ব্যবস্থা করব এই ক্লাসগুলোর মাধ্যমে। তোমরা যারা দেখোনি, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, উপরে লিঙ্ক ফ্ল্যাশ হচ্ছে, সেখান থেকে এই প্লেলিস্টটা দেখতে পারো। এছাড়া আর্ট অ্যান্ড কালচারের উপরে আমি ক্লাস আপলোড করছি, সংবিধানের উপরে ক্লাস আপলোড করছি, যেগুলো তোমরা দেখতে পাবে কারেন্ট টপিকস এর উপরে। এগুলো প্রত্যেকটা প্লেলিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই গিয়ে একবার চেক করো যারা এখনো দেখোনি। এর সাথে সাথে আমার সেকেন্ড চ্যানেল দ্য জিকে একাডেমি 2.0 সাবস্ক্রাইব করতে পারো। এখানে ক্লাস 9-10 এর জিওগ্রাফি হিস্ট্রি আমি এখানে ডিসকাস করছি। যারা সেইগুলো দেখতে চাও, এখানেও এই চ্যানেলটা গিয়ে অবশ্যই দেখো। আমরা আজকে আলোচনা করব ভারতের নদীতন্ত্র সম্পর্কে, ড্রেনেজ সিস্টেম সম্পর্কে। ফার্স্ট অফ অল, নদীতন্ত্র কাকে বলা হয়? নদী শব্দটা মানে জানি আমরা যে নদী কোনো একটা জলধারা যদি বয়ে চলে সেটাকে নদী বলা হয়। বাট নদীতন্ত্র এই জিনিসটা কি? নদীতন্ত্র হচ্ছে একটা নদীর সাথে তার যে অন্যান্য শাখা প্রশাখা রয়েছে সমস্ত কিছু। একটা নদী তো শুধু যে অঞ্চল দিয়ে যাচ্ছে তার উপর প্রভাব বিস্তার করছে না, তার সাথে যে উপনদীগুলো মিশছে, তার যে শাখা নদীগুলো রয়েছে, প্রত্যেকটাই যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে সেই জায়গাগুলোর ওপর কিছু না কিছু প্রভাব বিস্তার করছে। তো এই সম্পূর্ণ সিস্টেমটাকে একসাথে নদীতন্ত্র বলা হয়। কোনো একটা নদী, তার সঙ্গে যদি একাধিক নদী এসে মিলিত হয়, যতটা অঞ্চল জুড়ে এই নদীটা, মেন যে নদী মাদার যে রিভার, তার সঙ্গে অন্যান্য যে নদী সেটা প্রভাব বিস্তার করে, সেটাকে আমরা নদীতন্ত্র বলবো। এবার নদীতন্ত্র, ভারতের নদীতন্ত্রকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হিমালয় নদীতন্ত্র আর একটা হচ্ছে উপদ্বীপীয় নদীতন্ত্র। হিমালয় নদীতন্ত্র বলতে যে নদীগুলো হিমালয়ের পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে। অন্যদিকে উপদ্বীপীয় নদীতন্ত্রগুলো কি? যেগুলো আমাদের যে দাক্ষিণাত্য এবং দক্ষিণ ভারতের যে অঞ্চলটা, সেখানে যে নদীগুলো প্রবাহিত হচ্ছে সেগুলোকে উপদ্বীপীয় নদীতন্ত্র বলা হয়। ভারতের যে নিচের অংশ সেটাকে উপদ্বীপ বলা হয়। এই দুটোর মধ্যে মেন পার্থক্য আমরা সেই ছোটবেলা থেকে পড়ছি যে হিমালয়ের যে নদীতন্ত্র সেখানে সারা বছর জল থাকে, উপদ্বীপীয় নদীতন্ত্র যেগুলোতে সারা বছর জল থাকে না, বৃষ্টির জলে পুষ্ট, এগুলো বা বরফ গলা জলে পুষ্ট। তো হিমালয়ের যে নদীতন্ত্র তাকে তিনটে ভাগে ভাগ করা হয়: সিন্ধু নদীতন্ত্র, গঙ্গা নদীতন্ত্র এবং ব্রহ্মপুত্র নদীতন্ত্র। অন্যদিকে উপদ্বীপীয় নদীতন্ত্রের মধ্যে দুরকম নদী রয়েছে, একটা হচ্ছে পূর্ব বাহিনী নদী, একটা পশ্চিম বাহিনী। কিছু নদী রয়েছে যেগুলো উত্তর বাহিনী নদী। এই উত্তর বাহিনী নদীগুলো অ্যাকচুয়ালি এই গঙ্গা নদীতন্ত্রেরই পার্ট, তার মধ্যে আলোচনা করে নেবো। তো এটা হচ্ছে ওভারঅল যে বিভাগ, এইভাবে ভাগ করা হয়। যদি আমরা দেখি যে ভারতের এই নদীগুলোর মাধ্যমে যত জল প্রবাহিত হয়, সেই বিচারে প্রথম নদীতন্ত্র হচ্ছে ব্রহ্মপুত্র নদীতন্ত্র। কারণ সব থেকে বেশি জল ব্রহ্মপুত্র নদীর মাধ্যমে প্রবাহিত হয়। ব্রহ্মপুত্র নদী এবং তার উপনদীগুলোর মাধ্যমে প্রবাহিত হয়। টোটাল যা জল প্রবাহিত হয় তার প্রায় 1/3 শুধুমাত্র ব্রহ্মপুত্র নদী দিয়েই প্রবাহিত হয়। পার্সেন্টেজ ওয়াইজ যদি জানতে চাও, প্রায় 33.8% জল ব্রহ্মপুত্র নদী দিয়ে প্রবাহিত হয়। অন্যদিকে যদি সেকেন্ড বলা হয়, সেকেন্ড হচ্ছে গঙ্গা নদীতন্ত্র। এখন এইগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, যে প্রথমটা আমরা হয়তো সকলেই জানি, কিন্তু সেকেন্ড কোনটা, থার্ড কোনটা, এরকম কোশ্চেন হামেশাই চলে আসে। প্রায় 25% জল, 25.2% জল হচ্ছে গঙ্গা নদীতন্ত্রের মাধ্যমে প্রবাহিত হয়। আরো পাশের ম্যাপটা দেখলে বুঝতে পারবে, এইটা পুরো হচ্ছে গঙ্গা নদীতন্ত্র, যতটা অংশ জুড়ে রয়েছে এটা পুরো হচ্ছে গঙ্গা নদীতন্ত্র। সেকেন্ড হলো, থার্ড হচ্ছে গোদাবরী নদীতন্ত্র। এটা হচ্ছে গোদাবরী নদীতন্ত্র, যেটা ভারতের টোটাল যে জলপ্রবাহ তার 6.4% জল এখান দিয়ে যায়। ফোর্থ হচ্ছে সিন্ধু নদীতন্ত্র। এটা হচ্ছে সিন্ধু নদীতন্ত্র, পুরোটা এখানে দেওয়া নেই কারণ সিন্ধু নদীর বেশিরভাগটাই পাকিস্তানে প্রবাহিত হচ্ছে, কি আমাদের দেশে খুব অল্প পার্ট সিন্ধুর, এবং সিন্ধুর যে উপনদী শাখা নদী তার কিছুটা, মানে উপনদী অ্যাকচুয়ালি তার কিছুটা পার্ট রয়েছে। এখান দিয়ে প্রায় 4.3% জল প্রবাহিত হয়। ফিফথ হচ্ছে কৃষ্ণা। ওকে, এখানে কৃষ্ণা রয়েছে ফিফথ, এবং সিক্সথ হচ্ছে নর্মদা। তো এইটা মোটামুটি একটা র্যাঙ্কিং, যে টোটাল কত জল প্রবাহিত হয় কোন নদীর মাধ্যমে। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হিমালয় নদীতন্ত্র। হিমালয় নদীতন্ত্রের মধ্যে অনেক নদী রয়েছে যেগুলো হিমালয়ের উত্থানের আগে থেকে প্রবাহিত হচ্ছে। আবার অনেক নদী রয়েছে যেগুলো হিমালয়ের উত্থানের পরে
তৈরি হয়েছে, যেমন গঙ্গা। গঙ্গা নদী অ্যাকচুয়ালি হিমালয় তৈরির পরে এখানে রয়েছে, কারণ এই অঞ্চলটাতে একটা সময় কিছুই ছিল না, টেথিস সাগর ছিল, সেখান দিয়ে আজকে গঙ্গা নদী প্রবাহিত হচ্ছে। তো সেই গঙ্গা নদী আগে ছিল না। কিন্তু যদি আমরা সিন্ধু নদী দেখি, সিন্ধু নদী গঙ্গার মানে সরি হিমালয়ের উত্থানের অনেক আগে থেকে প্রবাহিত হচ্ছে। ব্রহ্মপুত্র নদী হিমালয়ের উত্থানের আগে থেকে প্রবাহিত হচ্ছে। এখানে অলকানন্দা নদী রয়েছে, গন্ডক নদী রয়েছে, তারপর হচ্ছে কোশি নদী রয়েছে, এখানে কোশি নদী রয়েছে। এগুলো সবই হিমালয়ের উত্থানের আগে থেকে এখানে ছিল। তো প্রথমে আমরা শুরু করি সিন্ধু নদী তন্ত্র দিয়ে। সিন্ধু নদী, যেটা ইংরেজিতে ইন্দাস নামে পরিচিত, সংস্কৃত ভাষাতে সিন্ধু নামে পরিচিত, আর গ্রিকরা এটাকে সিন্ডোস বলতো। তিব্বতের এইরকম জায়গাতে এখানে একটা লেক রয়েছে যেটা মানস সরোবর নামে পরিচিত। এই মানস সরোবর খুব ইম্পর্টেন্ট। এই মানস সরোবরের কাছ থেকেই সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। এখানে বোখরচু বলে একটা গ্লেসিয়ার রয়েছে, এটা চাইনিজ নাম, এটা চেমিয়াং দুং নামেও পরিচিত। তো এইখানে যে গ্লেসিয়ারটা রয়েছে, এখান থেকে সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। আর এখানে একটা পর্বত রয়েছে, ইম্পর্টেন্ট পর্বত, যেটার নাম হচ্ছে কৈলাস, মাউন্ট কৈলাস। তো যদি বলা হয় কোনখান থেকে উৎপত্তি হয়েছে, কৈলাস পর্বত এবং মানস সরোবরের নিকট বোকারচু বা সিংখাবাব যে হিমবাহ, সেখান থেকে সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে। উৎপত্তি হওয়ার পর এটা নর্থ ওয়েস্ট মানে হচ্ছে উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে। এবং এই অঞ্চলটাতে, যেখানে তিব্বতের অঞ্চলটা ভারতে যতক্ষণ না প্রবেশ করছে, সেই অবধি এই নদীটার নাম সিংখাবাব। এই যে হিমবাহ সেটারই নামে সিংখাবাব। তারপরে এখানে একটা উপনদী এর সঙ্গে মিশেছে, এখানে নাম দেওয়া নেই, সেটা হচ্ছে ধর। এই ধর নদী মেশার পর থেকে এই নদীটার নাম হচ্ছে ইন্দাস বা সিন্ধু। এই অঞ্চলে নদীটা দুটো পর্বত শ্রেণীর মধ্যে দিয়ে যাচ্ছে, একটা হচ্ছে জাসকর আর একটা হচ্ছে লাদাখ। ইম্পর্টেন্ট পয়েন্ট, এই পয়েন্টগুলো নোট করবে। জাসকর এবং লাদাখের মধ্যে পর্বত শ্রেণীর মধ্যে দিয়ে এটা প্রবাহিত হচ্ছে, দিয়ে ভারতের মধ্যে এসে এখানে লে শহরের কাছে জাসকর নদীর সঙ্গে মিলিত হচ্ছে। তো যদি আমরা পরপর মেন উপনদীগুলোকে দেখতে থাকি, তাহলে জাসকর প্রথম ইম্পর্টেন্ট উপনদী, যেটা কোন দিকে মিশছে, লেফট সাইড। এদিকটা লেফট সাইড, বাম দিক, এদিকটা হচ্ছে রাইট সাইড। তো লেতে জাসকর নদী এর সঙ্গে এসে মিলিত হচ্ছে। অন্যদিকে রাইট সাইডে যে নদীটার সঙ্গে মিশছে, এর সেকেন্ড ইম্পর্টেন্ট উপনদী, সেটা হচ্ছে সিয়ক। এরকম কোশ্চেন করা হয় যে বাম তীরের উপনদী কোনটা, ডান তীরের উপনদী কোনটা। জাসকর হচ্ছে বাম তীরের উপনদী, সিয়ক ডান তীরের উপনদী। ডান তীরের আর একটা উপনদী হচ্ছে গিলগিট। এখানে পাশের ম্যাপটাতে আরো সুন্দর করে বলা রয়েছে। অ্যাকচুয়ালি এই ম্যাপ দেখলে সুবিধা হয় মনে রাখতে। তো এটা ইন্দাস নদী, এদিকটা হচ্ছে রাইট সাইড, এদিকটা হচ্ছে লেফট সাইড। সিয়ক হলো, গিলগিট হলো। এছাড়াও ডান দিকের যে উপনদীগুলো, তার মধ্যে রয়েছে গোরতাং, এটা গোরতাং এখানে রয়েছে, এটার নাম হচ্ছে গোরতাং। তারপর রয়েছে হুনজা। তো রাইট ব্যাংক ট্রিবিউটারিজ যেগুলো, ডান দিকের যে উপনদীগুলো, সেগুলোর নাম যদি মনে রাখতে চাই, ধর, সিয়ক, ঠিক আছে, দ্রাস, গোরতাং, হুনজা, সিগার, গিলগিট। এরপরেও রয়েছে, এই পাহাড়ে রয়েছে হচ্ছে কুলরাম, এখানে নদীটা, এটা হচ্ছে কুলরাম নদী, কাবুল, তোচ, গোমাল, আর হচ্ছে জুহাব। এগুলো ইম্পর্টেন্ট ডান তীরের উপনদী। এই নদীটা, এখানে আটক বলে একটা জায়গা রয়েছে, এই আটকের কাছে এসে এটা দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। এতক্ষণ অব্দি এটা এইরকম উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছিল, এই আটকের কাছে গিয়ে এটা এরকম দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। সিন্ধু নদীর মোস্ট ইম্পর্টেন্ট যে উপনদীগুলো, সেগুলো সবই বাম তীরে অবস্থিত। সেগুলো 5টা মেন উপনদী, যেগুলো ঝিলাম, চেনাব, রবি, বিয়াস এবং সুতলেজ। এই 5টা উপনদী সব থেকে ইম্পর্টেন্ট, এবং এগুলো সম্পর্কে আমাদের মেনলি তথ্যগুলো জানতে হবে একটু এক্সট্রা করে। বাকিগুলোর নাম মনে রাখলে হবে, কোনটা বাম তীরে কোনটা ডান তীরে, জাস্ট এটা মনে রাখলে হবে। বাট এই নদীগুলোর সম্পর্কে একটু ইম্পর্টেন্ট তথ্য আমাদের নিতে হবে, কারণ কোশ্চেন আছে। ঝিলাম নদী, যেটা ম্যাপে তোমরা দেখতে পাবে, এটা হচ্ছে ঝিলাম নদী। এটা হচ্ছে ঝিলাম নদী। উৎপত্তি হচ্ছে ভেরিনাগ, কাশ্মীর উপত্যকায় অবস্থিত ভেরিনাগ জলপ্রপাত থেকে ঝিলাম নদীর উৎপত্তি হচ্ছে। তো অবভিয়াসলি ঝিলাম নদী কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে।
ঝিলাম নদী গিয়ে মিলিত হচ্ছে চেনাব নদীর সঙ্গে। ম্যাপে দেখতে পাবে এটা হচ্ছে চেনাব নদী, এটা হচ্ছে চেনাব নদী, চেনাব নদীর সঙ্গে এসে এটা মিলিত হচ্ছে। আর যে জায়গায় গিয়ে মিলিত হচ্ছে সেই জায়গাটার নাম ত্রিমু। এই জায়গাটার নাম হচ্ছে ত্রিমু। এইখানে যে জায়গাটা, এই যে জায়গাটা, এটা হচ্ছে ত্রিমু। এখানটায় এসে মিলিত হচ্ছে চেনাবের সাথে। টোটাল লেন্থ 724 কিলোমিটার। এর ইম্পর্টেন্ট কিছু উপনদীর নাম মনে রাখতে হবে। লাইডার, এগুলো সবই উপনদী ঝিলাম নদীর। তারপর হচ্ছে সিন্ধ আর কিষান গঙ্গা। কিষান গঙ্গা হচ্ছে ঝিলামের উপনদী। নেক্সট হচ্ছে চিনাব। আচ্ছা, চিনাবে যাওয়ার আগে ঝিলামের আর কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট একবারে শেষ করে তারপরে নেক্সট নদীতে যাব। ঝিলাম নদী প্রাচীনকালে এটা বিতস্তা নামে পরিচিত ছিল। বিতস্তা নামে পরিচিত ছিল। এবং এখানে এই জায়গাতে ঝিলাম নদীর উপর একটা লেক দেখানো হয়েছে। এই লেকটার নাম হচ্ছে উলার লেক। তো উলার লেক এই নদীর উপরে অবস্থিত। উলার লেক যেটা ভারতের সব থেকে বড় ফ্রেশ ওয়াটার লেক। উলার লেক বা সব থেকে বড় স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার লেক, যেটা এই নদীটার উপর অবস্থিত। শ্রীনগর শহর খুব কোশ্চেন করা হয়। শ্রীনগর শহর এই ঝিলাম নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে চেনাব নদী। চেনাব নদী যদি আমরা ম্যাপে দেখি, এখানে দুটো নদী একসাথে এসে মিশে চেনাব নদী তৈরি করেছে। দুটো নদীর নাম হচ্ছে চন্দ্র এবং ভাগা। দুটো নদী চন্দ্র এবং ভাগা, দুটো নদী মিলেছে দিয়ে এই নদীটা উৎপত্তি হয়েছে চেনাব নদী। কোথা থেকে উৎপত্তি হচ্ছে? এখানে রয়েছে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের লাহুল স্পিতি এই অঞ্চল থেকে এটার উৎপত্তি হয়েছে। এবার এর কাছে বারালাচা যে গিরিপথ সেটা অবস্থিত। কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ, লাহুল স্পিতি। মোট দৈর্ঘ্য 1180 কিলোমিটার। গিয়ে মিশেছে সুতলেজ নদীতে পঞ্চনদ বলে একটা জায়গা। এটা পাকিস্তানে অবস্থিত, পাঞ্জাবে। পাকিস্তানের যে পাঞ্জাব প্রভিন্স রয়েছে সেখানে পঞ্চনদ বলে একটা জায়গাতে গিয়ে সুতলেজ নদীর সঙ্গে মিশেছে। এর ওপর অনেকগুলো ড্যাম অবস্থিত, অনেকগুলো বাঁধ অবস্থিত, যেমন সালাল, সালাল, তুলহস্তি, পাকাল দুল ড্যাম, র্যাটলে ড্যাম, কিরু কিরু হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। এগুলো সবই চেনাব নদীর উপর অবস্থিত এবং প্রত্যেকটাই জম্মু কাশ্মীর রাজ্যে মানে কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত। নেক্সট হচ্ছে রবি। রবি নদী প্রাচীনকালে পরশুনি নামে পরিচিত ছিল এবং এটা হিমাচল প্রদেশের রোটাং পাসের কাছ থেকে উৎপত্তি হচ্ছে এবং চেনাব নদীতে গিয়ে মিলিত হচ্ছে রংপুরে। রংপুর পাকিস্তানে অবস্থিত। টোটাল লেন্থ হচ্ছে 725 কিলোমিটার। এবার ঝিলাম নদী এবং এদিকে রবি নদী দুটোই চেনাব নদীতে গিয়ে মিলিত হচ্ছে। নেক্সট হচ্ছে বিয়াস, যেটা প্রাচীনকালে বিপাশা নামে পরিচিত ছিল। আর বিয়াস নদী ও রোটাং পাস হিমাচল প্রদেশের রোটাং পাসের কাছ থেকে উৎপত্তি হয়ে মিলিত হচ্ছে সুতলেজ নদীর সাথে। হারিকের পাঞ্জাবে অবস্থিত হারিকে ব্যারাজ, যেটা ভারতের পাঞ্জাবে অবস্থিত, সেই হারিকে ব্যারাজে গিয়ে এটা মিলিত হচ্ছে সুতলেজ নদীর সাথে। 460 কিলোমিটারের লেন্থ। বিয়াস নদী একমাত্র উপনদী পাঁচটার মধ্যে যেটা সম্পূর্ণভাবে ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। আর বিয়াস নদীর ওপর যেমন হারিকে ব্যারাজ অবস্থিত পাঞ্জাবে, তেমনি ভাবে আরো একটা ড্যাম অবস্থিত যেটার নাম হচ্ছে পং ড্যাম। পং ড্যাম হিমাচল প্রদেশে বিয়াস নদীর ওপর অবস্থিত। এবং ফাইনাল নদী হচ্ছে সুতলেজ। দেখো, আলটিমেটলি সমস্ত নদীগুলোই সুতলেজে এসে মিশছে, কারণ চেনাব নদী এসে মিশেছে সুতলেজে। তার আগে চেনাবের সঙ্গে অলরেডি রবি এবং ঝিলাম অলরেডি মিশেছে। আর এদিকে বিয়াস নদীও গিয়ে সুতলেজে মিশছে এবং সুতলেজ গিয়ে ফাইনালি মিশবে সিন্ধু নদীর সাথে মিথানকোটে। তো সুতলেজ নদীর উৎপত্তি হচ্ছে রাক্স হ্রদ থেকে। রাক্স হ্রদ এটা তিব্বতে অবস্থিত। এটা 1450 কিলোমিটার লেন্থ, যার মধ্যে 1050 কিলোমিটার ভারতের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। মিথানকোট এখানে গিয়ে, মিথানকোট এটা পাকিস্তানে অবস্থিত। মিথানকোটের গিয়ে এটা সিন্ধু নদীর সঙ্গে মিলিত হচ্ছে। সুতলেজের উপর দুটো ইম্পর্টেন্ট ড্যাম অবস্থিত, একটা হচ্ছে ভাখরা ড্যাম আর একটা হচ্ছে নাফতা ঝাকরি।
দুটোই হিমাচল প্রদেশে অবস্থিত। এই দুটোই সুতলেজ নদীর ওপর অবস্থিত। ভারত এবং পাকিস্তানের মধ্যে একটা চুক্তি হয় যেটার নাম সিন্ধু জল চুক্তি বা ইন্দাস ওয়াটার ট্রিটি। 16 সেপ্টেম্বর 19 সেপ্টেম্বর 1960-তে এখানে বলা হয় যে ভারত সম্পূর্ণ সিন্ধু নদী এবং তার যে উপনদীগুলো রয়েছে তার 20% জল ইউজ করতে পারবে, যেখানে 80% জল ইউজ করবে পাকিস্তান। এবং এখানে বলা হয় যে উপরের যে তিনটে নদী মানে হচ্ছে সিন্ধু নদী, ঝিলাম নদী এবং চিনাব, এই তিনটের সম্পূর্ণ জল পাকিস্তান ইউজ করবে। রবি, বিয়াস এবং সুতলেজ এই তিনটে নদীর জল ভারত ইউজ করবে। সিন্ধু নদী এবং এর যে এই 5টা উপনদী তার মাঝখানে যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোকে দোয়াব বলা হয়। অ্যাকচুয়ালি দুটো নদীর মধ্যবর্তী যে অংশ সেটাকে দোয়াব বলা হয় এবং এই 5টা দোয়াবের এই 6টা নদীর মাঝখানে যে দোয়াব সেগুলো এক একটা নাম দেওয়া হয়েছে, সেই নামগুলো ইম্পর্টেন্ট। তো প্রথমে এটা হচ্ছে ইন্দাস নদী, সিন্ধু নদী এবং এটা হচ্ছে ঝিলাম নদী। সিন্ধু এবং ঝিলাম নদীর মধ্যে যে দোয়াবটা অবস্থিত সেটা সিন্ধ সাগর দোয়াব নামে পরিচিত। সিন্ধ সাগর, সিন্ধ সাগর। নেক্সট হচ্ছে ঝিলাম এবং চিনাব নদীর মাঝখানে 2 নম্বরটা হচ্ছে ঝিলাম নদী, 3 নম্বরটা হচ্ছে চিনাব নদী। এর মধ্যে যে দোয়াবটা যেটাকে জেচ দোয়াব বলা হয়, জেচ। আর তারপরে চিনাব এবং রবি নদীর মধ্যে রয়েছে হচ্ছে রেচনা দোয়াব, রেচনা। রবি এবং বিয়াস নদীর মধ্যে রয়েছে বাড়ি দোয়াব এবং বিয়াস, এবং 6 নম্বরটা হচ্ছে সুতলেজ, এর মধ্যে রয়েছে হচ্ছে বিস্ত, বিস্ত দোয়াব। ওকে, তো সিন্ধু নদীতন্ত্র সম্পর্কে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো ছিল আলোচনা করে নিলাম। এবার হচ্ছে নেক্সট গঙ্গা নদীতন্ত্র। গঙ্গা নদীতন্ত্রে সমস্ত কিছু বোঝার আগে এই ম্যাপটা আগে ইম্পর্টেন্ট, কোথা থেকে কোন নদীর উৎপত্তি হচ্ছে। দেখো এটা হচ্ছে গঙ্গোত্রী, গঙ্গোত্রী থেকে ভাগীরথী নদীর উৎপত্তি হচ্ছে। কেদারনাথ, কেদারনাথের কাছে মন্দাকিনী নদীর উৎপত্তি হচ্ছে। আর এখানে হচ্ছে বদ্রীনাথ, বদ্রীনাথে অলকানন্দা নদীর উৎপত্তি হচ্ছে। তো বদ্রীনাথ থেকে যে উৎপত্তি হয়েছে যে নদীটা অলকানন্দা, অলকানন্দার সঙ্গে ধৌলি গঙ্গা এসে গিয়ে মিশছে যে জায়গাটাতে, ধৌলি গঙ্গা যেখানটা মিশছে সেটাকে বিষ্ণু প্রয়াগ বলা হয়। এই অলকানন্দার সঙ্গে যেখানে নন্দাকিনী বলে, মন্দাকিনী নয়, নন্দাকিনী নদী, ঠিক আছে, নন্দাকিনী নদী যেখানে মিলিত হচ্ছে সেটাকে বলা হয় নন্দপ্রয়াগ, ঠিক আছে। এরপরে আসছে একটা নদী পিন্ডার গঙ্গা, পিন্ডার গঙ্গা যেখানটায় মিলিত হচ্ছে সেটার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। অলকানন্দার সঙ্গে যেখানে মন্দাকিনী মিশছে সেটাকে বলা হয় রুদ্রপ্রয়াগ। অলকানন্দার সঙ্গে যেখানে ভাগীরথী মিশছে সেটাকে বলা হয় দেবপ্রয়াগ। এবং এই ভাগীরথী এবং অলকানন্দা নদীর যে মিলিত প্রবাহ সেটাই গঙ্গা নামে পরিচিত। এবং যমুনেত্রী থেকে যমুনা নদীর উৎপত্তি হচ্ছে, যেটা গিয়ে প্রয়াগ মানে হচ্ছে এলাহাবাদে গিয়ে মিশবে। তো এই কয়েকটা প্রয়াগ ইম্পর্টেন্ট: বিষ্ণু প্রয়াগ, নন্দ প্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ আর দেবপ্রয়াগ। আর কোন নদীগুলো কোথা থেকে উৎপত্তি হয়েছে, যেমন ভাগীরথী নদীর উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ থেকে, গঙ্গোত্রী হিমবাহের যে গোমুখ গ্লেসিয়ার সেখান থেকে। মন্দাকিনী নদী উৎপত্তি হচ্ছে কেদারনাথ, ফেমাস কেদারনাথ থেকে হচ্ছে মন্দাকিনী উৎপত্তি হচ্ছে। বদ্রীনাথ থেকে হচ্ছে অলকানন্দার উৎপত্তি হচ্ছে। এটা হচ্ছে গঙ্গার যে ফুল ম্যাপ, গঙ্গার যে রিভার সিস্টেম সেটা এই সমস্ত নদীকে নিয়ে তৈরি। এটা এই যে নদীটা এখান থেকে আসছে এটা হচ্ছে যমুনা নদী। যমুনা হচ্ছে গঙ্গার সব থেকে প্রধান উপনদী। অরিজিনটা বোঝা গেল। আশা করছি অরিজিনটা বুঝতে পারলে। গঙ্গা নদী প্রথম যেখানে এসে সমভূমিতে পড়েছে সেই জায়গাটার নাম হচ্ছে হরিদ্বার। ফার্স্ট সমভূমিতে পড়েছে হরিদ্বারে এসে, দিয়ে এখান থেকে সাউথ ইস্ট ডিরেকশনে প্রবাহিত হয়েছে, দিয়ে এলাহাবাদ যেটা আজকের নাম হচ্ছে প্রয়াগরাজ সেখানে এসে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং পশ্চিমবঙ্গের ফারাক্কার কাছে এসে দুটো ভাগে বিভক্ত হয়েছে। একটা ভাগ হচ্ছে ভাগীরথী হুগলি নামে আর একটা হচ্ছে পদ্মা নামে বাংলাদেশে চলে গেছে। আর পদ্মা নদীর সঙ্গে যখন এসে ব্রহ্মপুত্র মিশছে তখন সেটা মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। অন্যদিকে ভাগীরথী হুগলি পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। বঙ্গোপসাগরে পড়ার আগে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং পদ্মা মানে সমস্ত ভাগীরথী হুগলি পদ্মা ব্রহ্মপুত্র মিলিত হয়ে মিলে সব থেকে বড়, পৃথিবীর সব থেকে বড় বদ্বীপ তৈরি করেছে, যেটাকে আমরা সুন্দরবন বলি। এই জায়গাতে এটা অবস্থিত। টোটাল লেন্থ গঙ্গার 2525 কিলোমিটার।
2525 কিলোমিটার। কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? উৎপত্তি হয়েছে উত্তরাখণ্ডে, 310 কিলোমিটার রয়েছে উত্তরাখণ্ড। তারপরে প্রবেশ করেছে উত্তরপ্রদেশে, 1140 কিলোমিটার প্রবাহিত হয়েছে উত্তরপ্রদেশ দিয়ে। তারপর হচ্ছে বিহার, 445 কিলোমিটার বিহার দিয়ে প্রবাহিত হয়েছে। বিহারের পরে এসছে ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডে খুব বেশি নয়, ঝাড়খণ্ডে 80 কিলোমিটার মতো প্রবাহিত হয়েছে ঝাড়খণ্ডে। 110 কিলোমিটার এটা বিহার এবং উত্তরপ্রদেশের বাউন্ডারিতে প্রবাহিত হয়েছে, মানে এমন একটা জায়গায় প্রবাহিত হয়েছে সেটা বিহার এবং উত্তরপ্রদেশের বাউন্ডারি। আর 520 কিলোমিটার প্রবাহিত হয়েছে ওয়েস্ট বেঙ্গলে। গঙ্গার সব থেকে বড় উপনদী যমুনা, যেটা যমুনেত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। যমুনেত্রী হিমবাহ উত্তরাখণ্ডে অবস্থিত। এখানে গাড়ওয়াল হিমালয়ের বন্দরপুচ বলে একটা শৃঙ্গ রয়েছে, তার কাছে একটা হিমবাহ রয়েছে যার নাম হচ্ছে যমুনেত্রী, সেখান থেকে উৎপত্তি হয়েছে। এটা লেন্থ হচ্ছে 1375 কিলোমিটার। যমুনার লেন্থ টোটাল দৈর্ঘ্য হচ্ছে 1375 কিলোমিটার। এর অনেকগুলো উপনদী রয়েছে এবং যমুনার যে উপনদীগুলো এবং যমুনার পরে যে গঙ্গার যে উপনদীগুলো সেগুলো সবই উত্তর বাহিনী নদী। এগুলো সবই এই দাক্ষিণাত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে গঙ্গা এবং যমুনার সঙ্গে মিশেছে। প্রথমে যমুনার যদি উপনদীগুলো দেখি, চম্বল, ঠিক আছে, সিন্ধ, বেতোয়া, কেন, টুন্স, এগুলো সবই যমুনার উপনদী। যমুনার সব থেকে বড় উপনদীর নাম চম্বল, যেটা মধ্যপ্রদেশ থেকে উৎপত্তি হয়েছে, মধ্যপ্রদেশের মালব মালভূমি থেকে উৎপত্তি হয়েছে আর উত্তরপ্রদেশে গিয়ে মিলিত হয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ, এই তিনটে রাজ্যের মধ্যে দিয়ে চম্বল নদী প্রবাহিত হচ্ছে। তিনটে ইম্পর্টেন্ট ড্যাম এর ওপর অবস্থিত: গান্ধী সাগর, জওহর সাগর এবং রানা প্রতাপ এগুলো সবই চম্বল নদীর ওপর অবস্থিত। এর মধ্যে গান্ধী সাগর অবস্থিত মধ্যপ্রদেশে, বাকি দুটো অবস্থিত রাজস্থানে। চম্বলের আবার উপনদী হচ্ছে সিপ্রা, যার তীরে উজ্জয়ন শহর অবস্থিত। সিপ্রা, বানাস, কালিসিন্ধ, এটা হচ্ছে কালিসিন্ধ নদী। আচ্ছা, একটা হচ্ছে পার্বতী, এটা হচ্ছে বানাস। তো এই নদীগুলো চম্বল নদীর উপনদী। তো যমুনা যদি বলা হয় গঙ্গার কোন তীরের উপনদী? যমুনা গঙ্গার ডান তীরের উপনদী। এদিকে যেগুলো হবে ডান তীরের উপনদী, এদিকে গুলো হচ্ছে বাম তীরের উপনদী। যমুনা হোক, এদিকে সোন, এগুলো সবই ডান তীরের উপনদী। অন্যদিকে বাম তীরের উপনদী যদি দেখি, গোমতী, ঘড়ঘড়া, রাপ্তি, গন্ডক, বাগমতী, কোশি, এগুলো সবই গঙ্গার বাম তীরের উপনদী। গন্ডক নদী, এটা বিহারে গিয়ে জয়েন করেছে, এটা হচ্ছে গন্ডক। বিহারের পাটনার কাছে গিয়ে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। ঘড়ঘড়া গঙ্গার সেকেন্ড লংগেস্ট উপনদী। যমুনা সব থেকে বড়, সেকেন্ড হচ্ছে ঘড়ঘড়া। এটা তিব্বত থেকে উৎপত্তি হয়েছে। ঘড়ঘড়া নদীর উৎপত্তি হয়েছে তিব্বত থেকে, দিয়ে নেপাল হয়ে ভারতে প্রবেশ করেছে। ভারতে উত্তরপ্রদেশ এবং বিহার এর উপর দিয়ে প্রবাহিত হয়ে ফাইনালি গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। ঘড়ঘড়া নদী কর্ণালী নদী নামেও পরিচিত এবং ঘড়ঘড়া নদীর একটা উপনদী হচ্ছে সরয়ু, ঠিক আছে, সরয়ু নদী ঘড়ঘড়া নদীর উপনদী, যার তীরে অযোধ্যা অবস্থিত। কোশি নদী, যেটা বিহারের দুঃখ নামে পরিচিত, কোশি নদী সপ্তকোশী, এটা নেপালে সপ্তকোশী নামে পরিচিত, কারণ 7টা নদী মিলিত হয়ে এই নদীটা উৎপত্তি করেছে কোশি নদী। একে বিহারের দুঃখ বলা হয় কারণ বিহারে এর কারণে প্রচুর বন্যা হয়। বাম তীরের উপনদীর মধ্যে একটা উপনদী একদম উপরে দেখতে হয়, যেটার নাম হচ্ছে রামগঙ্গা। রামগঙ্গা হচ্ছে গঙ্গার প্রথম বড় উপনদী, যেটা গঙ্গার সঙ্গে এসে মিলিত হচ্ছে। এর আগে ছোট ছোট অনেক স্ট্রিম এসে গঙ্গার সঙ্গে মিলিত হচ্ছে, কিন্তু রামগঙ্গা হচ্ছে প্রথম বড় নদী যেটা গঙ্গার সঙ্গে এসে মিলিত হচ্ছে। আচ্ছা, সরয়ু নদী কালী নদী নামেও পরিচিত, সরয়ু নদীকে কালী নদীও বলা হয়।
এটা নেপাল থেকে উৎপত্তি হয়েছে, দিয়ে ঘড়ঘড়া নদীর সঙ্গে মিলিত হয়েছে। ঘড়ঘড়ার উপনদী হচ্ছে সরয়ু। যদি ডান তীরের কিছু ইম্পর্টেন্ট উপনদী সম্পর্কে জানি, সেটা হচ্ছে দামোদর। দামোদর নদী, এটা দামোদর ছোটনাগপুর মালভূমি থেকে এটার উৎপত্তি হয়েছে। আর বরাকর, বরাকরের মেন উপনদী, বরাকর এর উপনদী। তারপর হচ্ছে সোন, সোন হচ্ছে, এগুলো সবই ডান তীরের উপনদী, এগুলো সবই বাম তীরের উপনদী। সোন নদী, সোন নদী অমরকন্টক থেকে উৎপত্তি হয়েছে, অমরকন্টক মধ্যপ্রদেশ। আর মিশছে কি কোথায়? বিহার, বিহারের আড়ার কাছে গিয়ে এটা গঙ্গা নদীর সঙ্গে মিলিত হচ্ছে। আচ্ছা, এখানে বাম তীরের একটা ইম্পর্টেন্ট উপনদীর নামও মনে রাখবে, এটা লেখা হয়নি, সেটা হচ্ছে মহানন্দা। দার্জিলিং হিমালয় থেকে এটা তৈরি হয়েছে, মহানন্দা দিয়ে পশ্চিমবঙ্গে এসে মিশছে গঙ্গার সাথে। আচ্ছা, মহানন্দার সাথে সাথে গোমতী, গোমতীও হচ্ছে, গোমতীও হচ্ছে বাম তীরের উপনদী। ম্যাপে যদি দেখি, এটা হচ্ছে গোমতী নদী। যমুনার কয়েকটা ইম্পর্টেন্ট উপনদী সম্পর্কে একটু কয়েকটা পয়েন্ট জেনে রাখতে হবে, যেমন কেন নদী। কেন কোনটা? কেন নদী হচ্ছে এটা, কেন নদী, যেটা যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে প্রবাহিত হচ্ছে। এটার ইম্পর্টেন্ট পয়েন্ট কি? পান্না যে ন্যাশনাল পার্ক, পান্না ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশে, কেন নদী এই পান্না ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। বিন্ধ্য পর্বত থেকে উৎপত্তি হয়, উত্তরপ্রদেশে গিয়ে যমুনা নদীর সঙ্গে মিশেছে। আর একটা হচ্ছে বেতুয়া, বেতুয়া নদীর উপরে মাতাতিলা ড্যাম অবস্থিত। বেতুয়া নদী, এটা হচ্ছে বেতুয়া নদী। বেতুয়া নদীর একটা ইম্পর্টেন্ট উপনদী হচ্ছে ধাসান, ধাসান হচ্ছে বেতুয়া নদীর উপনদী। ঠিক আছে, বাকিগুলোর নাম মনে রাখলেই হবে। টোনস, কেন, কেন তো এখানে আলোচনা করে নিলাম। টোনস রয়েছে, চম্বল ওপরে আলোচনা করে নিয়েছি। তো এইগুলো ইম্পর্টেন্ট উপনদী হচ্ছে যমুনা নদীর। যে সোন নদী দেখলাম, সোন, সোন নদীর একটা উপনদী হচ্ছে রিহান। এই ড্যামগুলো বা এগুলো সম্পর্কে আলাদা করে আমি ভিডিও বানাবো, কিন্তু রিহান নদীর উপরে রিহান ড্যাম অবস্থিত, যেটা গোবিন্দ বল্লভ পন্ত সাগর নামেও পরিচিত। গোবিন্দ বল্লভ পন্ত সাগর, এটা অবস্থিত কোথায়? মধ্যপ্রদেশে। ওকে, বোঝা গেল। এরপরে আমরা চলে যাব হচ্ছে ব্রহ্মপুত্র নদীতে। পরের দিনের ক্লাস আমি ব্রহ্মপুত্র থেকে শুরু করব। আশা করছি এই অবধি যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো বুঝতে পারলে। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি ব্রহ্মপুত্র নদীর উপর আলোচনা করব, তারপরে আস্তে আস্তে দক্ষিণ ভারতের যে নদীগুলো রয়েছে সেগুলোর ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আলোচনা করে নেবো। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।